for this post-match press conference with Bangladesh following the game against Australia today. So, as usual, we will take questions from the room here in Dubai, following which we will then move over to questions on Zoom. If you do have a question on Zoom, please can you put your hand up, and then if you're selected, you'll need to unmute yourself, ask your question, and then mute immediately afterwards. So, can I just see some questions in the room, please? না না মাইন্ড করব না। তাহলে আপনি কি আসলে মনে হয় ক্যাপ্টেন্সি এই দলের যে ক্যাপ্টেন্সি হয়েছে এবার যে পারফরমেন্স হয়েছে তারপর কি আসলে আমাদের আপনি ক্যারি করতে পারবেন, মানে আপনার ভালো লাগবে? এটা ডিপেন্ড করে আপনার, এটা তো আমার হাতে নাই বেসিক্যালি, এটা ডিসিশনটা ক্রিকেট বোর্ডেরই আসবে। আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করেছি টিমটাকে আগলে রাখার জন্য, ভালো পারফরমেন্স আদায় করার জন্য। প্রবলি আমার ক্যাপ্টেন্সিতে হয়তো বা ল্যাকিংস ছিল, ওইভাবে হয়তো বা আমরা পারফরমেন্স আদায় করে নিতে পারিনি। আর আপনার যে কোয়েশ্চেন ওটা প্রবলি এটা লিভ ইট আপ টু ক্রিকেট বোর্ড, এটা এখানে আমার কমেন্ট করার এখানে কিছু নেই। ক্যাপ্টেন জি, খারাপ সময় তো আগেও গেছে বাংলাদেশের, বিভিন্ন সিরিজে আপনারা খারাপ খেলেছেন, আবার ভালো খেলেছেন। আর যে ম্যাচগুলো আপনারা হেরেছেন, বাজেভাবে হেরেছেন, একটা দুইটা পার্সোনাল ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়তো মনে হয়েছে যে না আমাদের টিমেও ভালো কেউ আছে, ভালো খেলেছে। তো এবারের অল থ্রু টুর্নামেন্ট একটা দুইটা এক্সেপশনাল ইনিংস বা বোলিং বাদ দিলে আপনার কি মনে হয় যে মানে আমরা একদমই আমাদের যারা বেস্ট প্লেয়ার বলি আর ইয়াং প্লেয়ার বলি বা মিডিওকার যারা আছেন, মানে কারো কাছ থেকে আমরা একটা ম্যাচে একটা ইনিংসে ওইরকম জিনিস দেখলাম না যেটা আসলে ওয়ার্ল্ড কাপ শেষে দেশে গেলে আপনি যদি মনে করতে চান যে আমি বিশ্বকাপে আমাদের সবচেয়ে ভালো জিনিসটা কি হয়েছে, আমার মনে আপনি খুঁজে পাবেন না, এরকম কোনো পারফরমেন্স নাই। তো এইটা কেন হলো, মানে এটা সমস্যাটা কি শুধুমাত্র মাঠের পারফরমেন্স, নাকি মনোজগতের কোনো সমস্যা, নাকি প্লেয়াররা মানে মানে কি, মানে আমি একটু আপনার ভিউটা জানতে চাচ্ছি। আপনার কোশ্চেনের অবশ্যই সব কিছুই সঠিক। পারফরমেন্স তো আমরা ভালো করতে পারিনি ওভারঅল এই টুর্নামেন্টে। এখন এটা আমি নিজেও প্রবলেম হয়তো ওই অ্যান্সারটা খুঁজছি গত কিছুদিন ধরে, যে কি মিসিং হচ্ছে বা কি করা প্রয়োজন। একসাথে বসেছে, আমরা কথা বলেছি, যে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কোথায় ল্যাকিং হচ্ছে বা আমরা কি কারণে করতে পারছি না, আমরা কি কারণে পারফরমেন্স দিতে পারছি না। স্পেশালি যদি আপনি প্রবলি শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছাড়া পুরো টুর্নামেন্টে আমরা খুবই মানে বাজে পারফরমেন্স দিয়েছি। তো অ্যাজ এ টিম এটাও খুবই হতাশাজনক। আমি যেটা আগে বললাম যে আমি নিজেও হয়তো বা কিছু কোয়েশ্চেন আনসার যাই না, স্টিল সার্চিং ফর ইট। তো দেখা যাক ইনশাল্লাহ যখন হয়তো বা প্রবলেম আমরা দেশে যাব, লেটস সি। রিয়াদ, মানে প্রশ্নটা আপনার কাছে কেমন লাগবে জানি না, সেখানকার অনেক কিছু করেছেন। সেটা হচ্ছে যে মানে আপনাদের খুব বেশি দিন আগের কথা না যে আপনাদের খুব ভালো সময়ও গিয়েছে ক্রিকেটে, না? জিম্বাবুয়েতে খুব ভালো একটা টেস্ট ম্যাচ খেলার পর, সেঞ্চুরি করার পর আপনার নিজের ডিসিশন ছিল যে আপনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন, অবসর নেবেন আর কি। তো এই ওয়ার্ল্ড কাপে যেরকম বাজে সময় গেল আর কি, তার প্রেক্ষিতে কি এরকম কোন আলটিমেট ডিসিশনের দিকে আপনি যাচ্ছেন কিনা, বা আপনার মাথায় কি কাজ করছে, এটা যদি একটু ক্লিয়ার করতেন। না, এই মুহূর্তে আমি ওরকম কোনো চিন্তা করছি না। রিয়াদ ভাই, 2016 সালে যে 2016 সালে বিশ্বকাপের মূল পর্বে আমরা একটি ম্যাচও জিততে পারিনি। এবার বিশ্বকাপ গেল, আমরা একটি ম্যাচও জিততে পারলাম না। তবে 2016 সালে আমরা কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, বেঙ্গালুরু একটি ম্যাচ ভারতের কাছে 1 রানে হেরেছিলাম। কিন্তু এবারে বিশ্বকাপে আমাদের কি হলো যে মাঠের পারফরমেন্স এমনটা হলো? আমি আগেই বললাম যে কোশ্চেনগুলো হয়তো বা ওই তারেক ভাই বা উনি সিকান্দার ভাই করলেন, ওই কিছু কোশ্চেনের আনসার আমি নিজেও জানি না প্রবলি, এবং মানে ইটস কোয়াইট কমপ্লিকেটেড এট দ্য মোমেন্ট। আমি যেটা বললাম যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের টিমটা যেরকম মানে যে অবস্থায় ছিল, আপনি যদি
বিগত সিরিজগুলো দেখেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি, ভালো একটা ফ্লো পেয়েছি, সেকেন্ড ম্যাচ জিতেছি, আবার ফ্লো পেয়েছি। তো আমাদের টিমের আমি যেটা মনে করি যে আমাদের ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আমরা যে কোনো টুর্নামেন্ট স্টার্ট করি, স্পেশালি টুর্নামেন্ট লাইক T20 ওয়ার্ল্ড কাপ বা কোনো সিরিজ যখনই খেলি, তো আমাদের ফ্লোটা খুব প্রয়োজন থাকে টিমের কনফিডেন্স বিল্ড আপের জন্য। ওটা ইনিশিয়ালি ব্যাঘাত হয়েছিল, তারপরে আমরা স্ট্রাগল করেছি। যদি প্রবাবলি শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ফার্স্ট ম্যাচটা যদি আমরা জিততে পারতাম, প্রবাবলি হয়তো বা আমাদের ওই ফ্লোটা আসতো এবং হয়তো বা সবাই কনফিডেন্সটা আর একটু বুস্ট আপ হতো। বাট এখন এই কথাগুলো তো অ্যাকচুয়ালি বলেও লাভ নেই, কারণ আমরা বাজে পারফরমেন্স করেছি। স্পেশালি আমি খুব হতাশ যে আমরা যেভাবে ব্যাটিং করেছি, স্পেশালি ইট ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। তো সামনে যখন ইনশাল্লাহ সামনে সিরিজগুলো আছে, স্পেশালি আর কয়েকদিন পরে পাকিস্তান সিরিজ আছে, তো উই নিড টু সি আ লট অফ থিংস। কীভাবে আমরা কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে। এবং মানে আগেই বললাম যে অনেক কিছু কোশ্চেনের আনসারই আমার কাছেও কমপ্লিকেটেড লাগছে, তো আই লিভ ইট আপ টু দ্যাট। রিয়াদ ভাই, এই টুর্নামেন্টের আগে আপনাকে অনেকবারই মনে করে দেওয়া হচ্ছিল যে আমরা 2007-এ ওই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই জয়টা বাদে আমাদের এই সুপার 12 বা সুপার 10 যে পর্বই বলি, আমরা কখনো জিততে পারিনি। 14 বছরে সেই একই রেজাল্টই আছে। তো আপনি 14 বছরে আসলে কি বলতে পারবো যে ওয়ার্ল্ড স্টেজে বাংলাদেশ একটু আগায়নি? T20 ক্রিকেটে আমার কাছে মনে হয় যে উই আর স্টিল ফাইন্ডিং আওয়ার ফিট ইন T20 ক্রিকেট। প্রবাবলি হোম কন্ডিশনে প্রবাবলি উই আর গেটিং বেটার, বাট অ্যাওয়ে ফ্রম হোম কন্ডিশন মানে আমরা নিজেরাই দেখেছি আমাদের অবস্থানটা কোথায়, এবং ওই টপ টিমের সাথে কম্পিট করতে গেলে আমাদের কতখানি নিজেদের ইমপ্রুভ করতে হবে। অনেক অনেক ইমপ্রুভমেন্টের প্রয়োজন। ক্যাপ্টেন, আমাদের যেসব ভুল হয়েছে বা মিস্টেকগুলি হয়েছে, সেই মিস্টেকগুলিকে রেকটিফাই করার জন্য যে সেশনগুলি দরকার পড়ে, ট্রেনিং সেশন, সেগুলি আমরা বিশ্বকাপ চলাকালীন সময়ে তেমন একটা হতে দেখিনি। এটা কি কোচিং স্টাফ কি তাদের গা ভাসিয়ে দিয়েছিলেন, না কোচিং স্টাফের সঙ্গে আমাদের প্লেয়ারদের কোনো দূরত্ব চলছে? কোচিং স্টাফের আসলে কি এই ডমিঙ্গোর থাকার মতো, মানে এই টিমে থাকার মতো কোনো যোগ্যতা আছে মনে করেন? এটা অ্যাকচুয়ালি আমার পক্ষে বলা কঠিন, কারণ আমি যতটুকু বুঝি যে প্লেয়ারদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই, বা প্লেয়ার বা কোচিং স্টাফদের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই আমি আমার জানা মতে। এবং আপনি যে ডিসিশনের কথা বললেন, এটা টোটালি আপ টু ক্রিকেট বোর্ড। আমার যেটা দায়িত্ব, বিং ক্যাপ্টেন বা বিং সিনিয়র প্লেয়ার, টিমের প্লেয়ারদের ব্যাক করা, টিমের প্লেয়ারদের আগলে রাখা, তাদেরকে কীভাবে মোটিভেট করা বা তাদের কাছ থেকে বেস্ট পারফরমেন্সটা কীভাবে আদায় করে নেওয়া। তো এই জিনিসগুলো আমি বেশি ফোকাস ছিলাম, যেহেতু আমরা ইনিশিয়ালি স্কটল্যান্ডের সাথে হারি। ইভেন যখন ওমানের সাথে আমরা ম্যাচটা জিতলাম, আই ওয়াজন্ট হ্যাপি উইথ দ্য পারফরমেন্স। তো ওইখান থেকে আমরা টার্ন অ্যারাউন্ড করতে পেরেছিলাম। তারপর যেটা আমি বললাম যে কোয়ালিফাইং স্টেজে 2টা ম্যাচ আমরা জেতার পরে যখন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খেলি, মানে উই ব্যাটেড ওয়েল আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বললাম যে আমাদের ফ্লোটা খুব ইম্পর্টেন্ট, ওই ফ্লোটাই ইনিশিয়ালি আমরা হারিয়ে ফেলেছিলাম। তো এই জায়গা থেকে আমরা আর কি আর বের হতে পারিনি। রিয়াদ, 3টা বিষয় আলোচনায় আছে আর কি, যে বাংলাদেশের খারাপ পারফরমেন্স নিয়ে। একটা তো আপনি বললেন যে মাঠের পারফরমেন্সটা কেন খারাপ হলো, এটা আপনারও এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। আর একটা সেকেন্ডে যেটা বললো যে কোচিং স্টাফ বা ডমিঙ্গোর ভূমিকা, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে টিমের অতিমাত্রায় সমালোচনা বাইরে থেকে এসছে, এবং আপনারও এবার একটু এক্সেপশনালি সেগুলোর রিপ্লাই দিয়েছেন, যেটা অন্য সময় আপনারা দেন না। আপনারা মাঠের বাইরের সমালোচনাগুলোকে পারফরমেন্স দিয়ে হয়তো বা রিপ্লাই দিতেন আগে, এবার একটু মুখে দিয়েছেন। তো আমি আপনার কাছে মানে প্রশ্নগুলো একটু ভাগ করে নিতে, পারফরমেন্স নিয়ে আপনি কথা বলেছেন, এটা বাদ। কোচের কথা যদি বলি, আপনার কি মনে হয় যে আমাদের আসলে একটু রুলার টাইপের কোচ দরকার আমাদের টিমে, লাইক হাতুরু সিংহে বা ডেভ ওয়াটমোর? তাদের সময় তারা হয়তো নানা কারণে শেষ দিকে অজনপ্রিয় হয়েছেন, কিন্তু তাদের সময় আমরা দেখেছি যে টিমের পারফরমেন্স ছিল। আবার আমরা যখন দেখেছি যে রাসেল ডমিঙ্গো একটু ফ্রেন্ডলি, হয়তো অতটা কঠোর না ড্রেসিং রুমে, বা এর আগে আরেকজন ছিলেন। তো আপনার কি মনে হয় যে আমাদের টিমের জন্য ওইরকম একটা কোচ দরকার যে একটু রুলার হবে? সেটা ডমিঙ্গো তার ভূমিকা বদলে হতে পারেন, বা আমি বলছি না যে ডমিঙ্গো না, আমি বলছি যে ওই ক্যারেক্টারটা কোচের মধ্যে আসা উচিত কিনা, এই একটা জিনিস। আরেকটা জিনিস আপনি একটু বলবেন যে আপনারা কেন এবার প্রেস কনফারেন্সের টেবিলে বসে সোশ্যাল মিডিয়ায় রিপ্লাই দিয়েছেন? প্রথমত হচ্ছে যে প্রতিটা কোচেরই
ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে, ফিলোসফি থাকে কোচিং করানোর। তো ওইটা তো অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, এটা তাদের ইন্ডিভিজুয়াল বিষয় থাকে। আর আপনি যেটা বললেন যে প্রবাবলি হাতুড়ি সিংয়ের সময় যেরকম হয়তো বা একটু বকাঝকা হতো, বা হয়তো বা ও হয়তো এভাবে করে না, ও হয়তো বা একটু ড্রেসিং রুমটা কাম রাখার চেষ্টা করে। তো এক এক কোচের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে, ফিলোসফি থাকে। তো ওইটা নিয়ে আমার কাছে মনে হয় যে মন্তব্য করাটা ঠিক হবে না। আর সোশ্যাল মিডিয়ার যে জিনিসটা আমি স্পেশালি বলি, প্রবলি হয়তো বা আই গট ইমোশনাল, প্রবলি হয়তো বা এই কারণে প্রবলি আমি ওইভাবে রিয়েক্ট করেছিলাম। তো এটার জন্য আর কি। রিয়াদ, দুটো জিনিস বলছি এখানে, যে বোর্ডের সাথে কি প্লেয়ারদের এই যে এত কিছুর পর মনি ভাইয়ের কথা ধরে আসছে যে সরি একটু ইন্টারাপ্ট করি। তারেক ভাইয়ের যে কোয়েশ্চেনটা ছিল সোশ্যাল মিডিয়ার, দেখেন আমরা বিগত প্রবাবলি 4-5 মাস ধরে ননস্টপ কিন্তু ক্রিকেট খেলছি, ফ্যামিলি থেকে দূরে। বায়োবাবলের ফ্যাটিক আপনারাও প্রবলি হয়তো বাই দিস টাইম জানেন যে বায়োবাবলে একটা ফ্যাটিক থাকে। আর প্র্যাকটিসের কিছু ইস্যু নিয়ে কথা হলো। তো অনেক সময় যে ব্রেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ার বুঝবে যে তার কি প্র্যাকটিস করা প্রয়োজন নাকি তার জন্য ওই ব্রেকটা প্রয়োজন। কারণ বডিরও একটা অনেক সময় ইস্যু থাকে, মেন্টাল ফ্যাটিকেরও অনেক ইস্যু থাকে। আমি এই জিনিসগুলো কোনো এক্সকিউজের ক্ষেত্রে বলছি না, তবে এই জিনিসগুলো আমাদেরও বোঝা প্রয়োজন। কারণ এটা খুব একটা ইজি বিষয় না। যখন আপনি, কারণ আমার মনে আছে যখন আমি প্রিমিয়ার লিগ খেললাম টানা 26 দিন, স্ট্রেট ওয়ে আমি 2 দিন পরে আমি জিম্বাবুয়েতে গেলাম, আমরা খেললাম। জিম্বাবুয়ে থেকে সরাসরি এসে আমরা বায়োবাবলে ঢুকলাম, অস্ট্রেলিয়ার সাথে খেললাম। তার 1 সপ্তাহের মধ্যে আবার আমরা বায়োবাবলে ঢুকলাম, নিউজিল্যান্ডের সাথে খেললাম। প্রবলি হয়তো বা ব্রেক পেতাম না যদি ইংল্যান্ডের সাথে সিরিজটা হতো। তো ইটস মানে আমি শুধু প্লেয়ারদের তরফ থেকে বলছি, মানে ওদের জন্য অনেক সময় এটা অনেক টাফ, অনেক বিষয় মানিয়ে নেওয়া। তো এবং আমার মনে হয় যে এই বায়োবাবলের কারণে অনেক প্লেয়াররাও কিন্তু স্ট্রাগল করে। তো সেই ক্ষেত্রে বলবো যে এই বায়োবাবলটা মানিয়ে নেওয়াটাও আমাদের জন্য অনেক সময় একটু ফ্যাটিকের বিষয় আসে। তো প্র্যাকটিসের যদি আপনি ক্ষেত্রে বলেন, তো এই কারণে অনেক সময় হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি বা টিম ম্যানেজমেন্ট চিন্তা করে প্রবলি হয়তো একটা ব্রেক নিলে ভালো হবে। কারো যদি প্র্যাকটিস করার প্রয়োজন হয় সে তখন আর্লি আমরা চলে আসি। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখি, বাট আলটিমেটলি আপনার পারফরমেন্সটা আপনার মাঠে দিতে হবে, এটাই বড় বিষয়। সমালোচনা সবসময় হবে, এবং আমি কখনোই বলিনি যে সমালোচনা হবে না, এবং সমালোচনা হবে এবং এটা আমাদের মেনে নিতে হবে। কারণ এটা আমাদের দায়িত্ব পারফর্ম করা, দেশের জন্য, টিমের জন্য পারফর্ম করা। যখন আপনি করবেন না অবশ্যই আপনাকে সমালোচিত হতে হবে, বাট একটা সব কিছুর একটা সার্টেন পয়েন্ট থাকে। তো অনেক জিনিস হয়তো বা আমরা বুঝি বা জিনিসগুলো হয়তো বা আমরা অনেক সময় ইগনোরও করি। তো আমার শুধু একটা তখন প্রবলি যখন আমি ওমানে ওই প্রেস কনফারেন্সটায় বলেছিলাম, প্রবলি আই গট ইমোশনাল, যেটা আমি বললাম যে আমার ভিতরে অনেক সময় অনেক ইমোশন কাজ করে। প্রবলি আউট অফ দ্যাট ইমোশন আই সেড দোজ থিংস। রিয়াদ, আপনি তো বলেছেন যে সমালোচনার কথাগুলো, তো এত কিছুর পরে কি আপনারা এখন কি মনে হয় যে বোর্ডের এগেনস্টে আপনাদের অনেকগুলো ক্ষোভ ছিল, আক্ষেপ ছিল, অনেক কথা হয়েছে আপনাদের এই প্রেস কনফারেন্স রুমে? আপনি হয়তো বলেছেন, একটু সাকিব বলেছে, একটু মুশফিক আয়নায় মুখ দেখার কথাও বলেছেন। তো এখন কি বলবেন যে আসলে এই দূরত্বটা কি আরো বাড়লো, নাকি মনে হয় যে আপনাদের কোথায় কাজ করার আছে এই জায়গাটাতে? বোর্ডের সাথে আমার মনে হয় না আমাদের কোনো দূরত্ব আছে। এটা আমার মনে হয় যে রং কনসেপ্ট। যেটা আগে বললাম যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমার পারফরমেন্স বা এজ এ টিমের পারফরমেন্স আপনার শো করতে হবে। যেটা যখন আপনি করতে পারবেন না, তো তখন অনেক কথাই হবে। এবং আমার মনে হয় যে ওই জিনিসগুলো আমরা জাস্ট এখন সাইডে রেখে আমাদের চিন্তা করতে হবে আমরা কীভাবে ভালো খেলতে পারি। রিয়াদ ভাই, আপনার কি মনে হয় যে মাঠের চেয়ে বাইরের যে কথা, বাইরের যে সমালোচনা, এগুলো আপনার উপর বেশি, আপনাদের উপর প্রভাব ফেলেছে? মাঠের ব্যাপারটাও আছে সাথে, মানে মাঠের অনেক ভুল ছিল না, আমার মনে হয় যে মাঠের পারফরমেন্সটাই আমার মনে হয় প্রভাবটা বেশি ফেলেছে। ওই এগুলো সবসময় থাকবে, এগুলা মেনে নিয়ে ক্রিকেট খেলতে হবে এবং এগুলা হবে, ইটস অবভিয়াস। তো এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর ইস্যু নেই। আপনি যখন ভালো পারফর্ম করতে পারবেন না, দেন আপনি জানেন যে আপনি সারাদিন যেই কাজটার জন্য পরিশ্রম করেন, তো ওই কাজেই আপনি পারফরমেন্স মানে আদায় করতে পারছেন না, নিজে পারছেন না, টিমকে ওই রকম সার্ভিস দিতে পারছেন বা ওই টিমকে ওরকম পারফরমেন্স দিতে পারছেন। তো ওইগুলো নিয়ে আমার মনে হয় যে খুব একটা আমরা ওরিড ছিলাম না। আমরা ওরিড ছিলাম আমাদের পারফরমেন্স নিয়ে, টিমের পারফরমেন্স নিয়ে। ক্যাপ্টেন, আপনারা যখন সাকসেস হন তখন তার ভাগিদার সবাই হয়ে যান, কিন্তু যখন ব্যর্থ হন তখন দেখা যাচ্ছে যে সেটা শুধু আপনাদের উপরই খুব বাজেভাবে এফেক্ট করে আসে।
প্রথম ম্যাচে হারার পর ফার্স্ট রাউন্ডে আর কি স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট আপনাদের সমালোচনা করেছেন। তো আপনার কি মনে হয় যে আসলে যখন এই বাগিদার সাফল্যের বাগিদার যদি সবাই হয়, ব্যর্থতার দায় তাদের নিতে হবে, আর বোর্ড প্রেসিডেন্টের এই ওপেন সমালোচনাটা কি মনে করেন যে আসলে আপনাদের মনোবলের উপর কোনো আঘাত এনেছে কিনা? না, ওটা পাপন ভাইয়ের পার্সোনাল বিষয়। পাপন ভাই যেটা হয়তো ভালো মনে করছে বলেছে। ইভেন পাপন ভাই পরে যখন আমাদের সাথে ইন্ডিভিজুয়ালি মিটিংও করেছে বা টিমের সাথে কথা বলেছে, তখন বেশ অনেক পজিটিভ কথাই বলেছে আমাদেরকে পজিটিভভাবেই খেলার জন্য বলেছে। এখন দিন শেষে আমি যেটা আগেই বললাম যে সব কিছু ম্যাটার করে আমাদের পারফরমেন্সের উপর, এর বাইরে কিছু নেই। রিয়াদ, একটা হরতাশার ওয়ার্ল্ড কাপ শেষ হলো, এখান থেকে তো নিশ্চয়ই আবার শূন্য থেকে সবাইকে শুরু করতে হবে আর কি। তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেটে অনেক চর্চিত অনেক বিষয় আছে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে দলের ক্ষেত্রে বোর্ড সভাপতি বা কর্মকর্তাদের যে হস্তক্ষেপ আর কি। তো এমন নয় যে হস্তক্ষেপের কোনো ফল আসেনি, অনেক সময় দেখা গেল আপনাদের ডেকে বকাঝোকা করেছেন বা পরামর্শ দিয়েছে, কাজেও লেগেছে। আবার এই ওয়ার্ল্ড কাপের সময় মনে হলো যে আপনাদের প্রতিক্রিয়ায় যে আপনারা একটু মনক্ষুণ্ণ। তো একটু কি সরাসরি বলতে পারেন যে এই জিনিসটা ভবিষ্যতে আপনারা আর চান কিনা, বা এই জিনিসটা থাকুক কিনা, বা ক্রিকেটটা এটা ছাড়া আগাক কিনা, এরকম একটু যদি সরাসরি বলেন ভালো হয়। না, এর আগেও কিন্তু এরকম না যে পাওন ভাই প্রবাবলি এর আগেও কিন্তু যখন আমার মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাম বা ওই সময় কিন্তু পাপন ভাইয়ের একটা পজিটিভ জিনিস যে উনি চাই টিম ভালো করুক। তো এই কারণে হয়তো অনেক সময় আমাদের বকাও দেন বা আমাদের অনেক সময় পজিটিভ কথাও বলেন। তো জিনিসটা হচ্ছে যে এটা টোটালি আপ টু ওনার উপরে ডিপেন্ড করে। বাট আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ দিন শেষে আমরা মাঠে খেলি, কন্ডিশন হোক বা আমরা কীভাবে ভালো পারফর্ম করতে হবে, এটা টোটালি আমাদের উপর। দেখুন, আমরা যদি এই জিনিসগুলো হ্যান্ডেল না করতে পারি তো পারফরমেন্সে আপনার ঘাটতি আসবেই। তো আমি এই জিনিসটা এইভাবে দেখি আর কি। Okay. Zoom now. Sorry, we'll just move over to questions on Zoom now. I'll take instruction from Ravid. For Louis, please. Mamadou, you've seen a lot of Australia over the last few months. You obviously played against them in Dakar. Do you think they have what it takes to win the tournament? See, they're a very good side. Their bowling attack, their batting depth, I think one of the best. But I think it's hard to say at the moment because a lot of teams are competing really hard. I wish them all the good luck so that they can go and win the trophy. Next, we will go to Shubham, please. Hi, Mohammadullah. Hello. Yeah. Captain, after the disappointing tournament, like in the Super 12s, what are your approach for correcting the things which didn't went you in your favor? Like anything you particularly want to focus, especially on the batting or the bowling? I think if you see just before the World Cup, when we play against Australia and New Zealand in a home condition, our bowling department has been up to the mark in every game. We struggle, especially on those wickets. Obviously, the batters have struggled, but we got some wins under our belt using our conditions. As a professional cricketer, when you play any sort of conditions, you need to adapt. I feel that you need to adapt to those conditions. And when you come out of your home and play in good wickets, I think there are a lot of areas that we need to work on, especially in our batting. Power play batting or in the middle, I think a lot of things need to work out, especially in our batting. That's what I felt. Yeah. Okay, Captain. We'll now go to Arkham, please. Your question. Arkham, your question, please. Okay, we'll now move to Isam, please, for your question. ইয়াদ ভাই, আপনাদের কি কোনো আপনার স্পেশালি ক্যাপ্টেন হিসাবে কোনো রিগ্রেট আছে যে সিরিজের এই ওয়ার্ল্ড কাপের আগে যে দুইটা সিরিজ খেলেছেন? অবশ্যই আপনারা বলেছেন যে উইনিং কনফিডেন্সটা ইম্পর্টেন্ট, কিন্তু দেখা গেল যে এইবারের টুর্নামেন্টে যে ব্যাটিংটা করলেন ওটা কি একটা মানে ওই 10টা ম্যাচের রিফ্লেকশন কিনা, ওই কনফিডেন্সের রিফ্লেকশন কিনা ব্যাটসম্যান? আমি এই কথাটা যখন আমি দেখেছিলাম তখনও বলেছি যে, কারণ
যখন T20-তে এমন খুব ছোট একটা ফরম্যাট, আপনাকে এখানে সেটা আপনি ভালো উইকেটে খেলেন বা আপনি একটু আপনার হোম কন্ডিশন ইউজ করে খেলেন, তো আপনার জয়টা ইম্পর্টেন্ট, এবং আমি এটা এখনও ব্যাক করি যে আমাদের জয়টা তখন ইম্পর্টেন্ট ছিল। আর প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আপনি যখনই যেই কন্ডিশনে খেলেন, সেটা অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, দুবাই হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যেখানে আপনি খেলেন, যে আপনাকে ওই জিনিসগুলো মেনে নিতে হবে। এখন ওই জিনিসগুলো যদি আপনি নিজের থেকেই মনে করেন যে আমি মানবো না, দেন ইটস কাম টু ডিফারেন্ট ওপিনিয়ন। তো আমার মনে হয় যে ওই জয়টা, আমি এখনও বলবো যে ওই জয়গুলো ইম্পর্টেন্ট ছিল, স্পেশালি কামিং টু দিস ওয়ার্ল্ড কাপ। আর আমি ইনিশিয়ালি একটা কথা বলেছিলাম যে আমাদের টিমটা এমন একটা টিম, যেই টিমের ফ্লোটা, স্পেশালি এই ফরম্যাটে ফ্লোটা খুব ইম্পর্টেন্ট, তো যেটা আমরা হয়তো বা ইনিশিয়ালি পাইনি, এবং উই স্ট্রাগল থ্রু আউট দ্য টুর্নামেন্ট। Okay, we'll now go to Amit, please, for your question. Tamid Ahmed, please. Okay. হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো রিয়াদ ভাই। জি, শুনতে পাচ্ছি। জি, রিয়াদ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে এখন একটা এমন পরিবেশ, চারদিকে শোনা যাচ্ছে যে সমস্ত দায়ভার কোচ রাসেল ডোমিঙ্গোর। তা আপনি কি মনে করেন একজন মানুষের প্রতি একজন মানুষকে কাঠ গড়ায় তোলাটা কতটা যৌক্তিক? এক, আর পুরো টুর্নামেন্টে আপনারা দেখেছি যে 4 দিন আপনারা মাত্র অনুশীলন করেছেন, এখানে 3 দিন আর ওমানে 1 দিন। এটা কেন আপনারা অনুশীলন সেশন গুলো করেননি? এটা কি ইনজুরির ভয় নাকি অন্য কোনো বিষয় ছিল? আমার মনে হয় যে ব্যর্থতার দায়ভারটা সবাইকেই নিতে হবে। আমি এটা পার্সোনালি মনে করি পুরো টিমেরই ওটা দায়ভার নিতে হবে, শুধু একজন না, টিম ম্যানেজমেন্ট না, বা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার না, পুরো টিমই আমরা ব্যর্থ। তো এটার ব্যর্থতার দায়ভার পুরো টিমের উপরই আসে, এবং ওটা এভাবেই দেখা উচিত। আর আমি যেটা বললাম যে অনেক প্র্যাকটিস সেশন আমরা, কারণ হয়তোবা আবুধাবিতে প্র্যাকটিস ছিল, এখন ম্যাচের আগের দিন আপনি 2-2.5 ঘন্টা ট্রাভেল করে আবার যাবেন, আবার আসবেন, তো এই অনেক ছোটোখাটো ইস্যু ছিল, ইনজুরি কনসার্ন ছিল অবশ্যই, ফ্যাটিকের কিছু বিষয় ছিল। তো এই জিনিসগুলোর কারণে হয়তো বা টিম ম্যানেজমেন্ট অনেক সময় মনে করেছে যে প্রবাবলি রেস্ট নিলে প্রবাবলি প্লেয়াররা একটু ফ্রেশ থাকবে, এই কারণেই। Okay, we will take one more question from Zoom, and that will go to Sajid, please. Your question. Sajid, Somoy TV. Can I ask? Can we try Sajid first? Sajid, are you there? Not there. Okay, Akush, your question, please. রিয়াদ ভাই, আমার ছোট একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে নট অনলি ক্যাপ্টেন, এজ এ সিনিয়র ক্রিকেটার, দেশের একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে বাংলাদেশের সামনে তো নেক্সট বছরে আরেকটা T20 ওয়ার্ল্ড কাপ আছে, তো এখন যেই সেট আপ আছে বাংলাদেশে, আপনি কি মনে করেন যে খোলনলসে পাল্টে ফেলা উচিত বাংলাদেশের T20 দলের, নাকি যে সেট আপ আছে সেই সেট আপ দিয়েই আপনারা সেটা ওভারকাম করে পারফর্ম করতে পারবেন? সেট আপের বিষয়টা অ্যাকচুয়ালি এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে, কারণ বিং এ প্লেয়ার, সেটা সিনিয়র প্লেয়ার হোক বা জুনিয়র প্লেয়ার হোক, সবারই দায়িত্ব হচ্ছে পারফর্ম করা। প্রতিটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের দায়িত্ব হচ্ছে তার পটেনশিয়াল অনুযায়ী বা তার রেসপন্সিবিলিটি নিয়ে পারফর্ম করা, এবং সেট আপের ইস্যু এটা টোটালি বোর্ড, টিম ম্যানেজমেন্ট, ওনাদের উপর ডিপেন্ড করে। Thank you. Okay, that concludes the press conference. Thank you very much for your time, Mahmudullah and the rest of the Bangladesh squad. Okay, hi everyone again. Thank you very much for joining us here for this post-match press conference. We're now joined by Adam Zampa,
of Cricket Australia, who joins us in person here in Dubai. We also have people joined in on Zoom. If you do have a question on Zoom, please can you show your hand on the platform? You'll find that under the reactions button. Please can I ask you to remain on mute throughout the duration of the press conference. We'll take questions from the room here before we transfer over to Zoom. So can I see some questions in the floor? Sorry. Any hands? Okay, we've got 10 minutes as well, just to let you all know. How you deal the game? How you just demolish the Bangladesh team in the ground? Sorry, what's that? You just destroy the Bangladesh team in the ground. How you manage the game? Yeah, obviously we wanted to come out really aggressive. We have some interesting memories of the last time we played Bangladesh, and that was in our minds a little bit. So yeah, we obviously have a little bit of a different team, have some really fast bowlers, and we wanted to be aggressive early. We know that if we give a team like Bangladesh a little sniff or a little chance, they'll take it. They're a really talented team, have some really dangerous players. Obviously have a pretty big out in terms of Shakib. But yeah, we just said about being aggressive, trying to get early wickets and go from there. Okay, some questions from myself, if I may. Quite the bowling performance from you today, Adam. That's got to be among the more satisfying spells that you will have bowled in T20 cricket? Yeah, it was an interesting one. Like, obviously, you look at cricket as a results-based game and you see the 5 wickets, but wasn't the best I've bowled. But, in terms of the situation of our World Cup and how important a big win was, it feels really good to be able to contribute. Obviously, to bowl them out for 70-odd and get the runs so quick gets us up to second on the ladder now. So, it's a satisfying win and it was a really important one for us. Quite the statement. Obviously, a few games back, losing to England. Do you now feel that you've responded following that loss and Australia are now approaching full throttle? Obviously, it's been a really weird World Cup. Like, you feel like some guys in our team haven't really spent much time out in the middle. Obviously, you want to win games like we did today, but I don't know about full throttle. I think it's really important that this West Indies game is the next one on our minds. They're a really dangerous team, and same as Bangladesh, they played really well against us a few months ago. So they're a really dangerous team. Really important to win this next one so that we can hopefully secure our place in the finals. Brilliant. Thank you very much. We'll now move over to questions on Zoom then, please. We'll take the first question, please, from Arkum. Okay, Arkum's not there, so let's go to Shubham, please. Shubham Madan. Hi, Adam. Yeah, my question is to you is that, was there any nervousness or any kind of pressure, like when you were seeing that you have to cross the net run rate of South Africa while bowling? Like any kind of mind of how will be the net run rate you will be playing in the further tournament for Australia for qualifying for the semi-finals? There was a little bit of a conversation we had about not worrying about net run rate, just trying to win these 2 games was what we spoke about. But once we bowled them out for 73, we did have a conversation in the change rooms before the batting innings about getting the runs before the 8th over. So once we got in the situation where we felt like it was a target and doable, then the conversation was had. So wouldn't say we were nervous about it. We felt really confident going into today's game, but it was a conversation had at the halfway mark. Great, thank you. We'll now move to Tawhid, please. Your question. Hi, Adam. Yeah, you were talking just then very briefly about playing Bangladesh a couple of months ago in Bangladesh and Dhaka. How useful was that experience in helping you with today's performance? Yeah, it was probably more useful for the
for the bowlers in our team. They have some really good young players, some dangerous guys that, they can win a game. So I think in terms of our batsmen, the conditions were pretty alien in Dhaka. They were the toughest wickets that we've probably come across in international cricket. So it was probably going to be a different kind of bowling that we faced, even though a very similar bowling attack that we played against a few months ago. I feel like this wicket was probably, obviously a little bit better for batting, so their game plans probably changed. But for us, we had some gold nuggets on the Bangladesh batsmen that we definitely tried to use. We'll go to Louis Cameron now, please. Your question? Zams, can you talk us through the hat-trick ball? Looked like you might have had a bit of a wry smile on your face after that one. Because I got the 2 wickets probably 3 overs before my next ball, I actually didn't think anyone else knew that I was on a hat-trick. I wanted it that way because I didn't feel like I wanted the batsman to know either, in case he tried to slog one or whatever. So I said, "Oh, Wadey, that was my hat-trick, mate." And he goes, "Yeah, I know. I tried to catch it for you, but that was hence the wry smile." But I've never got a hat-trick, still haven't got one, but I can't really blame Wadey too much. He's been taking some beautiful catches in this World Cup in particular. Yeah, bad luck on that front, mate. And just I want to ask you about the West Indies series earlier this year, and looking ahead to your next game against them. What are the kind of things that you picked up from that series that might hold you in good stead going into that match? Yeah, it's always nice to have, as I said, we try to use it on Bangladesh, a couple of gold nuggets that we felt like could have worked against them, and it's going to be the same against West Indies. Obviously, they're such a dangerous side, particularly for me personally as a spin bowler. They've got guys that can hit it out of the park, so going to have to be on my game, but pretty important game for us, as everyone knows. But obviously we've got the big quicks that we feel like that's probably going to be an ace against these guys. But really important game. And now to Matt Roller, please. Hi Adam. I think that was your first five for Australia. Could you talk a bit about the emotions around that achievement? As I said earlier, I feel like sometimes I've actually bowled better without that result. Felt like the ball didn't exactly land where I wanted it to today, but result-based game and nice to have one against my name now. It's something that's definitely probably not that I've thought about too much, but I know it's eluded me for the last 6 years I've been playing for Australia. So nice to tick that box. And you obviously took a little bit of tap against England last time out. Is it sort of easy to stay level and write that off as just something that happens from time to time in this format? Well, I wouldn't say easy to write off. Obviously, it's disappointing to that whole game for us was really disappointing, and hopefully we can use that as a learning curve. I'll definitely personally trying to be doing that. We might be coming up against England in the finals, and it'd be nice to try and take some learnings from that game and make sure it doesn't happen again. Okay, and final questions from Melinda Farrell, please. Thanks. Hey, Adam, just obviously Australia went back to the 7 specialist batters, bringing Mitch Marsh back in. Do you think a plan that you might stick with going forwards? We're going to be really flexible with that, I think. The conversation has really been a lot about matchups. Ash in particular has had a great few years in this team. He's really important. He's been our best bowler, really handy number 7 or 8 batsman, and one of our best fielders. So to have him sitting on the bench it's really stiff on Ash, but the matchups thing is really important today. Bangladesh, we felt like the extra pace was going to work for us, but it'll be up to the selectors to decide whether or not we feel like it's going to be 7-4 or 6-5, whether it's going to be 3 quicks, 1 spinner, or 2 and 2. So it'll be interesting to see. Obviously, the wickets here are really conducive to spin, but our bowlers are bowling really well at the moment. Okay, great. I think that concludes the press conference. Thanks very much for your time, Ashton. Congratulations.
Recording stopped.